ভোটের মুখে পিসি ভাইপোকে চরম আঘাত। এই আঘাত মাত্র 9 দিন আগে এই আঘাতে একেবারে বেসামাল পিসি ভাইপো, কারণ তাদের পুরো নার্ভাস সিস্টেমেই আঘাতটা পড়ে গেছে। তাদের যে পরিচালন ব্যবস্থা, সাংগঠনিক ব্যবস্থা, এই ভোটে লড়ার কলা কৌশল কিভাবে নির্ধারিত হবে সেই জায়গাতেই আঘাত পড়ে গেছে, আর এই আঘাতের ফলে একেবারে বেসামাল। আচ্ছা, আরেকটা কথা বলছি, বলুন তো মুখ্যমন্ত্রী কেন প্রতিটি সভায় নিয়ম করে প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে গালিগালাজ করেন? বলতে পারবেন? এটা কখনো ভেবে দেখেছেন কেন গালিগালাজ করেন? শুধু সমালোচনা করার জন্য, মানে রাগের থেকে গালিগালাজ করছেন এটা কিন্তু নয়, এর পেছনেও একটা বড় কৌশল তার কাজ করে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমার এই ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তাই একটা লাইক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ময়নাতে হয়েছিল যে তৃণমূল প্রার্থী যখন প্রচারে গেছিলেন তখন মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়ে এসেছিল না, একেবারে ছেঁকে ধরেছিল, তারা একেবারে তাদের ঝাঁটার বাড়ি খেয়েছেন তৃণমূল কর্মীরা, এবং প্রার্থীর সামনে তারা ঝাঁটা ঘুরিয়েছে। শেষ পর্যন্ত সেই ঝাঁটার দুর্গ ভেদ করে মহিলারা যে দুর্গ তৈরি করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, তা ভেদ করে তৃণমূল প্রার্থী প্রচার করতে যেতে পারেননি। ঠিক একইভাবে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের লাভপুরের তৃণমূল প্রার্থী। তাকে অবশ্যই ঝাঁটা দেখায়নি মহিলারা, কিন্তু মহিলারা একেবারে তাকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়েন, বঞ্চনার অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখান। তারা আবাস যোজনার যে বাড়ি তারা কেন পাননি তা নিয়ে সরাসরি কথা বলেন। এই যে বিষয়টা, এটা কিন্তু নতুন রাজ্যের ক্ষেত্রে, কারণ এতদিন কোনো প্রার্থীকে সামনে পেয়ে এরকম বিক্ষোভ কিন্তু মানুষ দেখাতো না, কিন্তু এখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মানুষ এখন জেগে উঠছে। এই যে তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণ, দুর্নীতি, চাকরি চুরি, এইসব দেখে দেখে মানুষ এখন বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। ফলে আর শাসকের চোখ রাঙানিকে তারা ভয় পায় না, তারা এখন শাসকের চোখে চোখ রেখে কথা বলছে, প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে কেন তারা তাদের পাওনা থেকে বঞ্চিত হয়েছেন। এবং ওই লাভপুরে আরও একটা বড় ঘটনা ঘটেছে, যেটা বলা হয় না যে বিজেপি অ্যান্টি মুসলিম, মুসলিমদের বিরোধিতা করে, কিন্তু কার্যক্ষেত্রে এরকম কোনো উদাহরণ তো কেউ কখনো দিতে পারেনি। এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো মুসলমানরা কোনো অসুবিধার মধ্যে পড়েননি, তারা তো বহাল তবিয়তেই আছেন। তো সেটা সবাই জানে, তাই যতই প্রচার থাক, সেই প্রচারের বিরুদ্ধে গিয়ে এই পশ্চিমবঙ্গেও পরিবর্তন হতে শুরু করলো। এই বীরভূমের লাভপুরে, যেখানে তৃণমূল প্রার্থীকে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা, যেখানে তৃণমূল প্রার্থী বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত কোনো কথাই বলতে পারেননি, সেই লাভপুরেই একটা গ্রাম থেকে 30 ঘর সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। আবার বিজেপি কর্মীরা যে জেগে উঠেছে সেটা তো আগেই বলেছিলাম, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে জনসভা ছিল ব্রিগেডে, সেই দিনই দেখা গেছে বিজেপি কর্মীরা কেমন পাল্টা মার দিয়েছে, বিভিন্ন জায়গাতে এসব হয়েছে। এইবার দেখা গেল ভবানীপুরে যে পিসিমণি চাপে পড়েছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এমনিতেই 50,000-এর উপরে ভোটার বাদ হয়ে গেছে, ভুয়ো ভোটার ছিল, মৃত ভোটার ছিল, যেগুলোকে ছাপ্পা মেরে জেতা যেত, সেসব তো বাদ হয়ে গেছে। আর এই শুভেন্দু অধিকারী সেখানে প্রচারের ঝড় তুলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস,
তাই শুভেন্দু অধিকারীর যে ব্যানার পোস্টার লাগানো ছিল সেই পোস্টার ব্যানার তারা ছিঁড়তে শুরু করে দিয়েছে। কিন্তু তৃণমূল এতদিন যেটা বলে আসতো যে ভবানীপুরে তাদের কোনো সংগঠন নেই, কর্মী নেই, কিন্তু সেখানে তারা যে এমন প্রতিরোধের মুখে পড়বে তা কিন্তু তৃণমূল সমর্থকরা বুঝতে পারেনি। গতকাল রাতে যখন তারা শুভেন্দু অধিকারীর নামে পোস্টার ব্যানার ছিঁড়ছিল সেই সময় বিজেপি কর্মীরা তাদের তাড়া করে, আর তাড়া খেয়ে প্রাণ ভয়ে ওই তৃণমূল কর্মীরা শেষ পর্যন্ত ভবানীপুর থানায় আশ্রয় নেয়। সেখানে তারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা কল্পনা করতে পারেনি যে বিজেপি কর্মীরা এরকমভাবে বেরিয়ে আসবে। আসলে বিজেপি কর্মীদের ভেতরেও এখন মনোবল অনেক বেশি। এখন তারা যে মিছিল করছে প্রার্থীর প্রচারের সমর্থনে, সেই মিছিল এখন যেন প্রার্থী জয়লাভ করেছে, ভোটে জিতে গেছে, সেইভাবে তারা মিছিল করছে, উল্লাস করছে, বহু মানুষ তাতে অংশগ্রহণ করছে। ফলে ভবানীপুরেও এখন বিজেপির বারবারন্ত হয়েছে, আর তাই বিজেপি কর্মীদের তাড়া খেয়ে তৃণমূলকে পালাতে হয়েছে। আসলে ভবানীপুরে পিসিমণি খুবই চাপে পড়েছেন, আর চাপে পড়েছেন। আর গতকাল যেটা হলো সেটা এই ভোটের মুখে একেবারে ভয়ঙ্কর আঘাত। যেটা বলছিলাম, তৃণমূল কংগ্রেসের একেবারে নার্ভাস সিস্টেমে আঘাত হয়েছে। আপনাদের মনে আছে সেই আইপ্যাক মামলা, যেখানে ইডি প্রতীক জৈনের বাড়ি গেছিলেন, এবং সেটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে ছুটে যাওয়া এবং ল্যাপটপ নিয়ে আসার পরে তার যে কাতরতা, সেটা দেখে বোঝা গেছিল না? তো সেই যে আইপ্যাকের অন্যতম কর্ণধার ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গতকাল গ্রেপ্তার করেছে ইডি। এই ভিনেশ এবং প্রতীক জৈন দুজনকেই কিন্তু ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, কিন্তু তারা দুজনই কোর্টে আবেদন করে জানান ভোটের পরে তারা যাবেন, কারণ তারা ভোটের কাজে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের পুরো ভোট পরিকল্পনাটা তো তারাই করেন। শুধু ভোট পরিকল্পনা নয়, তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক যত সব কাজ সমস্তটাই তারা করেন। কোথায় কে সভাপতি হবে, কে টিকিট পাবে, সমস্ত কিছু খুঁটিনাটি তাদের কাছে থাকে। এবং এই যে থানা লেভেল পর্যন্ত যে অফিসার, কোন অফিসারকে কোথায় পাঠানো হবে, কিভাবে কাকে ম্যানেজ করতে হবে, সেটাও আইপ্যাক দেখে। তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে, দেওয়াল লেখা, বিরোধীদের কিভাবে আক্রমণ করা হবে, সোশ্যাল মিডিয়ায় কি করে প্রচার করা হবে, সবটাই কিন্তু আইপ্যাক করে। সেই যে আইপ্যাক, তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে এখন কিন্তু এই চিন্তাধারার জায়গায় আর নেই, কারণ অনেক বছর হলো তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক দায়িত্ব আইপ্যাক নিয়ে নিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের এখন যে নেতারা যা করেন সেটা হচ্ছে আইপ্যাক যেমন নির্দেশ দেয় তেমন তাদের করতে হয়। অতএব যত পরিকল্পনা, যত কিছু সবই কিন্তু আইপ্যাক করে। তো এই যে কয়লা কেলেঙ্কারি, যেখানে টাকা কেলেঙ্কারি, কোটি কোটি টাকা কেলেঙ্কারির মামলা ছিল, সেই মামলা তো চলছে, সেই মামলা তো বন্ধ হয়নি। এবং আশঙ্কা করা হচ্ছিল, তৃণমূল থেকে আশঙ্কা করছিল যে ভোটের সময় হয়তো কিছু একটা আবার হতে পারে, এবং অনেকেই আশঙ্কা করছিল যে ভোটের সময় হয়তো একটা চরম আঘাত দেবে, এবং সেটাই সত্যি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের দিনই বলে দিলেন বর্ধমানে দাঁড়িয়ে যে আজ রাত থেকে অপারেশন শুরু হবে, অতএব সবাই বুদ্ধি করে কাজ করতে হবে সবাইকে। আচ্ছা, একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে এই যে পিসিমণি খালার চ্যানেলটা কত স্ট্রং বলুন তো, তার সোর্স কত স্ট্রং। ইডি যে কাউকে অ্যারেস্ট করতে পারে সেটাও তার কাছে খবর ছিল। আমরা তো ভেবেছিলাম তৃণমূলের কোনো নেতা টেতা যাদের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে
তাদের গ্রেপ্তার করতে পারে, অথবা যে সমস্ত অপরাধী তৃণমূলের সঙ্গে যুক্ত আছে তাদের অ্যারেস্ট করতে পারে। কিন্তু এইরকম ভিনেশ চান্দেলকে যে গ্রেপ্তার করবে তা কিন্তু কেউ ঘুণাক করেও ভাবতে পারেননি। কিন্তু খালা কিন্তু আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন, সেদিন না করলেও পরের দিন রাতেই তাকে অ্যারেস্ট করেছে এবং এই ভিনেশ চান্দেলকে আগামী 10 তারিখ পর 10 দিন তাকে হেফাজতে নিয়েছে ইডি। ফলে এই সময় আর তৃণমূলের হয়ে কোনো নির্বাচনী কাজ বা পরিকল্পনা করতে পারবে না। তো যে কেন বলছিলাম যে তৃণমূলের একেবারে মাথায় আঘাত, তৃণমূলের নার্ভাস সিস্টেমে আঘাত, এবার বোঝা গেল তো। কারণ তৃণমূল দলটাকে চালায় এই আইপ্যাক, সমস্ত কাজ আইপ্যাকের মাধ্যমে হয়। ফলে এই ভিনেশ চান্দেলকে গ্রেপ্তারের পর একেবারে ভেঙে পড়েছেন পিসি ভাইপো, ভয়ঙ্কর চিন্তায় আছেন এবং সেই অবস্থা থেকে ভাইপো একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন, এটাকে ভয়ঙ্কর আঘাত বলেছেন। তিনি বলছেন এটা তিনি কল্পনা করতে পারেননি এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা আঘাত, যেখানে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার কথা বলা হচ্ছে সেই সময় এই জিনিস করা উচিত হয়নি। কেন উচিত হয়নি বলুন তো দেখি। অপরাধী ভিনেশ চান্দেলরা হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতিতে যুক্ত, যারা তৃণমূলের হয়ে কাজ করে, তৃণমূলই তাদের টাকা যোগায় এবং ইডি বলেছে তাদের কাছে বহু হিসাব বহির্ভূত কোটি কোটি টাকার খোঁজ পাওয়া গেছে। ইতিমধ্যে কয়েক কোটি টাকা উদ্ধারও হয়েছে। কারণ তৃণমূলের যে টোটাল টাকার লেনদেন, এই যে আইপ্যাকের প্রচুর কর্মী রয়েছে, এক একজন কর্মী 30,000 40,000 টাকা করে বেতন পায়, সারা রাজ্যে সেই কর্মীরা ছড়িয়ে আছে। আমাকে তো একজন দর্শক জানিয়েছেন যে আইপ্যাক নাকি এখন তৃণমূলের হয়ে টাকা বিলি করছে। মুখ্যমন্ত্রী বলেন না যে বিজেপি টাকা বিলি করছে, টাকা বিলি করতে হলে আপনারা নিয়ে নেবেন কিন্তু ভোটটা দেবেন না। আসলে পিসিমণি যেটা করেন সেটা তিনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। তো আইপ্যাক টাকা বিলি করছে, আমাদের এই এক দর্শকই জানিয়েছেন, পিসিমণি সেটা উল্টো গাইছেন। তো আইপ্যাকের এই যে পুরো কাজ, তৃণমূল দলটা এখন দাঁড়িয়েই আছে আইপ্যাকের পরিচালনার ওপর। সেই আইপ্যাকের অন্যতম ডিরেক্টরকে গতকাল অ্যারেস্ট করেছে। এবার হচ্ছে প্রতীক জৈনের পালা। প্রতীক জৈন কলকাতাতেই থাকেন, ভাইপোর ক্যামাক স্ট্রিট অফিসের পাশেই তার ফ্ল্যাট রয়েছে, সেখান থেকেই সমস্ত কিছু পরিচালনা করেন। আর এবার যদি তাকে গ্রেপ্তার করতে যায় ইডি, তাহলে তো আর খালা তো ছুটে যেতে পারবেন না, কারণ পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। এখন বিষয়টা নির্বাচন কমিশনের অধীনে চলে গেছে। ফলে প্রতীকজনকে গ্রেপ্তার করতে ইডির কোনো অসুবিধাই হবে না। কিন্তু প্রতীকজনকে এখন গ্রেপ্তার করবে কি না সেটা তো পরের প্রশ্ন। অনেকেই বলছেন যে ভোটের মুখে, বা তৃণমূলের পক্ষ থেকেই অভিযোগ করা হচ্ছে, ভোটের মুখে এইভাবে গ্রেপ্তার করাটা উচিত হয়নি। কেন উচিত হয়নি? যিনি অপরাধী তার আবার সময় কোথায়? সে ভোটের মুখে কাজ করছে, অপরাধীকে তো যখন খুশি গ্রেপ্তার করতেই পারে। আর সেটা যদি সরকার পক্ষের কোনো কৌশল হয়ে থাকে যে ভোটের আগে ছেড়ে রেখে দিয়েছিল আর একেবারে ভোটের 9 দিন আগেই তাকে গ্রেপ্তার করা হলো, এবং গ্রেপ্তার যে করা হয়েছে নিশ্চয়ই যথেষ্ট তথ্য প্রমাণ আছে, কারণ কোর্টে তো মামলাটা উঠবে, সেক্ষেত্রে তো জামিন পেয়ে যেতে পারতেন, কিন্তু জামিন তিনি পাননি। ফলে সমস্ত তথ্য প্রমাণ সহ এতদিন শুধু ছেড়ে রেখেছিল ইডি, এবং এবার ঠিক সময়ে তাকে গ্রেপ্তার করে নিল। আর এর ফলে একেবারে বেসামাল অবস্থা পিসি ভাইপোর। এই আঘাত কাটানো খুব কঠিন, কারণ একদিকে এসআইআরে লক্ষ লক্ষ নাম বাদ গেছে, প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে, মৃত ভোটাররা যেগুলো অন্য কোনো দলের
পক্ষ থেকে তাদের কোনো সুবিধা হতো না, একমাত্র শাসক দলই সেই সুবিধাটা নিতে পারতো, তাদের নামেই ফলস ভোটটা দিতে পারতো। আর তার উপরে সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা তৃণমূলের সম্পদ, সেখান থেকেও একটা বড় অংশ বাদ চলে গেছে। সেই 27 লাখের ভেতরে কিছু অন্য ভোটারও আছে, কিন্তু বেশিরভাগ অংশটাই হচ্ছে দিদির ভোট ব্যাংক, পিসিমণির ভোট ব্যাংক। আর যেটা বলছিলাম যে এই যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে কেন তিনি এত গালাগাল করেন, বলতে পারবেন? আসলে এটা তার একটা ভাব। তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এইরকম গালাগাল করছেন, প্রতিদিন গালাগাল করছেন, বিভিন্নভাবে গালাগাল করছেন। এর একটাই উদ্দেশ্যটা কি? প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে উত্তেজিত করা, বিজেপির অন্যান্য নেতৃত্বদের উত্তেজিত করা, যে তারাও পাল্টা গালিগালাজ করুক। উনি রোজ গালিগালাজ করে যাচ্ছে, আর তার পাল্টা যদি কোনো বিজেপির নেতা বা অমিত শাহ বা প্রধানমন্ত্রী যদি কোনোদিন কিছু বলেন, তাহলেই সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল। দেখো একজন মহিলাকে কিভাবে আঘাত করছে, কিভাবে কটূক্তি করছে, কিভাবে গালিগালাজ করছে। মনে নেই সে 21-এ প্রধানমন্ত্রী শুধু বলতেন যে দিদি ও দিদি, সেটা তো কোনো অশালীন শব্দ নয়, দিদিটা তাই বলতেন। কিন্তু দিদির দুর্নীতি, যে কি দুর্নীতি তিনি করেছেন, সেই জন্য সেই সুরে ডাকতেন যে দিদি আপনি কি করেছেন। কিন্তু সেটাকেই তৃণমূল কেমন পাল্টে দিয়েছিল, মহিলা মুখ্যমন্ত্রীকে কিভাবে আচরণ করছে, তার সঙ্গে কিভাবে ব্যবহার করছে, ঠিক এই জিনিসটাই চাইছে। আসলে এত চাপে পড়ে গেছে আমাদের খালা, যে সেখান থেকে তো আর বেরোনোর পথ পাচ্ছে না। তাই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিদিন গালাগাল করছেন, যাতে তারা উত্তেজিত হয়ে তার প্ররোচনার ফাঁদে পা দিয়ে কোনো একদিন একটা কটু কথা বলে ফেলেন, আর তারপরেই তিনি সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। এবং এখন তিনি বলতে শুরু করেছেন, তো বিজেপি হচ্ছে অ্যান্টি উইমেন, বিজেপি মহিলাদের পছন্দ করে না, মহিলা বিরোধী, তাই আমার বিরুদ্ধে বিজেপি প্রথম দিন থেকে লেগে রয়েছে। মানে নিজেরটাকে এখন সব মহিলার মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। তিনি এখন মহিলা সেন্টিমেন্ট তৈরি করতে চাইছেন। তার কারণ বিজেপি তার মহিলা ভোট ব্যাংক ভাঙার জন্যে যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছে, তা সামাল দেওয়া এই পিসি ভাইপোর পক্ষে আর সম্ভব নয়। তাই এখন তারা মহিলা সেন্টিমেন্ট জাগিয়ে তুলতে চাইছেন। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং এই প্রতিবেদন কেমন লাগলো তা মন্তব্য করে জানাবেন। নমস্কার।